হ্যালো আপুরা এন্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম বারবাচক উইথ অনন্যা এপিসোড নাম্বার 57 নিয়ে। প্রথমেই আগে আমি সরি বলছি, এই ভিডিওটা আমি বলেছিলাম আমরা 2 দিন আগে আপলোড দিব, বাট আপলোডটা দেওয়া হয়নি। প্রথম দিন তো একটা অদ্ভুত ঘটনা ঘটলো সেটা আমার সাথে। সেটা একটা পেজ, আমি প্রোডাক্টের ফুল পেমেন্ট করেছি বিকাশে, উনি আমার টাকা নিয়ে আমাকে ওনার মোবাইল থেকে ব্লক দিয়ে দিচ্ছে, ওনার পেজ থেকে ব্লক দিয়ে দিচ্ছে। এটা নিয়ে তো খুবই আমি আমার সবচেয়ে মানে মেজাজটা খারাপ হয়েছে। টাকা না, মানে তুমি বুঝতেছো যে রাইট নাও এখন যেসব পেজ মানে বাংলাদেশের প্রোডাক্ট সেল করছে ওরা কিরকম ধোকাবাজ হয়ে থাকে। পরে একটা গ্রুপ দেখলাম ভোক্তা অধিকারের গ্রুপে, ওখানে আমি একা না, আমার মতো আরো 7-8 জনেরও এরকম অবস্থা হয়েছে। সো আমি এটাকে কি বলে সাইবার ক্রাইমে অফিসে কল করি, তো ওনারা আমাকে বলেছেন যে স্ক্রিনশট সহ সবকিছু সহ জন্য ওনাদেরকে কমপ্লেন করি। সো আজকে ওদেরকে মেইল দিব একটা, কারণ হচ্ছে এটা শুধু আমার সাথেই হচ্ছে না, অনেক মানুষের কিন্তু টাকা নষ্ট হয়ে যাচ্ছে। সো এরকম ধোকাবাজির পেজ হাত থেকে বাঁচা উচিত। আমি পেজের একটা পোস্ট দিয়েছি, এই পেজটাকে নিয়ে আমার পেজে, সো আমার পেজের নাম অনন্য আর্টিস্ট্রি, তোমরা চাইলে ওই পেজে যে দেখে আসতে পারো এটা কোন পেজ, এটার নাম সামথিং গর্জিয়াস ক্লাব, বিডিবিডি ক্লাব, এরকম কিছু একটা নাম। সো যখন হচ্ছে ব্লগাররা স্পন্সরশিপ করে, অনেকেই স্পন্সরশিপ এরকম করো, আমি মনে করি যে শুধুমাত্র মনে করো না যে ব্লগারদের জন্য বেনিফিশিয়াল, আমি বলবো যে তোমাদের জন্য কিন্তু বেসিক্যালি বেনিফিশিয়াল। কারণ রাইট নাও যেরকম সিচুয়েশন, মানে আমি নিজে পর্যন্ত ধোকা খেয়ে গেলাম। পেজে 1.5 লাখের মতো লাইক ছিল, সেরকম একটা পেজে আমি বললাম মনে হচ্ছে তো বিশ্বস্তই। আর যাই হোক, সো সবসময় যে মনে করো যে ব্লগারদের এই করে ফেলছে সেই করে ফেলছে, আমি মনে করি অ্যাটলিস্ট যদি পেজের নাম বলে দেয় ওই পেজ থেকেই নিও। কারণ আমি না, মানে যে কেউ বলতেছে, কারণ তুমি নিশ্চিত হতে পারবে অ্যাটলিস্ট যখন একটা ব্র্যান্ড একটা মানে ব্লগার সাথে কোলাবোরেশন করে, অ্যাটলিস্ট মানে কলিজা নিয়ে মানে কোলাবোরেশনটা করে, অ্যাটলিস্ট তোমার টাকা মারবে না, আনলেস ওরা অনেক বড় ডেঞ্জারাস ডাকু না হয়। সেই ব্যাপারে না কথা বলি। সো এ হচ্ছে কাহিনী। আর কালকে আরেকবার 12 পেচালটা আপলোড দিতে মানে দিব ভাবছিলাম, মানে শুট করতে বসবো, তো তখন আম্মু আমাকে বললো আম্মু আসতে শপিং এ যেতে চাই। আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম, ঠিক করছিলাম যে আম্মুকে একটা কানের একটা ছোট টপস কিনে দিব। সো ফাইনালি কিনে দিয়েছি। আমি পাশ দিয়ে কি পিকচার দিব, আচ্ছা দিয়ে দিব, তোমরা দেখে অনেক কিউট হয়েছে। সো আমি আমাকে বলছিলাম কাপড় কিনতে যাবো, তো আমি বলছি আজকে এখনই গেলে মার্কেট যেতে হবে, না হলে না। তো আমি কাপড় কেনার নাম করে আমাকে মার্কেটে নিয়ে যে সারপ্রাইজ দিচ্ছে। আমি তো একদমই নিতে চাচ্ছিল না, ওখানে যে আম্মু অনেক ইয়ে করছিল, না 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 কিনবই না, ফোর্সফুলি পরে একটা কানের দুল কিনে দিতে পারছি। সো আমার অনেক হ্যাপি লাগছে, কারণ সে কিছুদিন আগে হচ্ছে বলেছিলাম যে কমপ্লেন করতেছিল তার কান দেখা যাচ্ছে, অন্যান্য মানে তার কানটা একটু কেটে গেছে বেশি। সো অন্যান্য কানের দুল পরলে তার কান কাটা দেখা যায়, তার একটা টপ দরকার। আম্মু এমনি সবসময় এরকম ঝুলা টাইপের কানের দুল পরে। সো এই আর কি, সো সব মিলায় আমি ভাবলাম যে 12 পেচালে তো গল্প তোমাদের সাথে করতেই পারবো, আমি যতদিন আছি তোমাদের সাথে আছি, বাট আম্মুকে টাইম দেওয়াটা অনেক বড় ব্যাপার, অনেক স্পেশাল জিনিস। কারণ এটা আমাদের লাইফে খুবই স্পেশিয়াস টাইম। কারণ পরে তুমি যখন তোমার মাকে টাইম দিতে পারবে না, তখন মনে হবে যে মানে প্যারেন্টসকে বিশেষ করে যখন তুমি টাইম এখন যদি না দাও, দেখবে যে এক সময় যে তুমি মিস করবে যে ওই দিন যদি আমার মাকে টাইম দিতাম। সো আমি সবসময় প্যারেন্টসদেরকে টাইম দেওয়াটা মানে ফার্স্ট প্লেসে রাখি, দেন সবকিছু। সো হোপফুলি আমার সিচুয়েশনটা বুঝে তোমরা আমাকে মাফ করবে, কারণ আমি চলে এসেছি গল্প বলতে। আজকে যে গল্পটা বলবো এটার অনেক রিকোয়েস্ট ছিল, এটা আমার বলারও অনেক ইচ্ছা ছিল, বাট গল্পটা অনেক হার্ড মেল্টিং টাইপের, একটু ইমোশনাল টাইপের স্টোরি, তাই দেখা যায় যে ওইভাবে আমার বলা হয়নি। বাট গল্পটা গল্প না, বেসিক্যালি যে ট্রু ক্রাইম বেস স্টোরিটা তোমাদের শেয়ার করবো। এটা হচ্ছে একজন সেলিব্রিটি, আর সেলিব্রিটির নামটা আমি ধ্বংস করতে চাই না, আমি ওনার নামটা তোমাদেরকে একটু শোনাই, যেহেতু ওনার মেক্সিকান, তো ওনার সার নেমটা একটু কষ্টের। মিনিট। Selena Quintanilla. Selena Quintanilla. Selena Quintanilla. সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, উনি হচ্ছেন অনেক বড় একজন সিঙ্গার, যার নামের মানে মানে সিঙ্গার মানে যে সেলিনা গোমেজ রাইট নাও যে একজন বড় সিঙ্গার রয়েছেন, তার বাবা মা এই সেলিনা কুইন্টানেলা, আমি যদি নামটা ঠিক মতো বলতে প্লিজ আমাকে মাফ করে দিও, ওনার নামের উপরেই কিন্তু তার মেন নাম সেলিনা রেখেছিল, সে যেন বড় হয়ে একজন সিঙ্গার হয়। এই সেই সিঙ্গার যার মৃত্যুর পর
তার লাইফের মুভি বানিয়ে এখন জেনিফার লোপেজ আমাদের জেলো যে আছে সে লাইমলাইট এসেছে। সো অনেক অনেক স্টোরি, সো সবকিছু নিয়ে কথা বলবো। সেলিনা হচ্ছে এমন একজন সিঙ্গার, মানে উনি হচ্ছেন একজন মেক্সিকান সিঙ্গার, বাট উনি প্রথম মেক্সিকান সিঙ্গার যার গান শুধু মেক্সিকোতে না পুরো ওয়ার্ল্ডের মানুষরা পছন্দ করে। প্রথম একজন মেক্সিকান সিঙ্গার যার অ্যালবাম প্রচুর পরিমাণে কিন্তু সেল হতে থাকে ইউএসএ তে। সো ওনাকে বলা হতো মেক্সিকান ম্যাডোনা। উনি অনেক বড় একজন সিঙ্গার ছিলেন। সো ওনার লাইফ নিয়ে আজকের মানে আমাদের ট্রু ক্রাইম বেস স্টোরি, মানে কিভাবে উনি ওনার কি বলবো সবচেয়ে বড় ভক্তের হাতে নিজের প্রাণ দেন। সো এটা নিয়ে আজকের স্টোরি। সো গল্পটা শুরু করার আগে আমরা ছোটবেলা থেকেই স্টোরিটা শুরু করব, যে কেমন কেটেছিল সেলিনার ছোটবেলার লাইফ, কিভাবে সে মিউজিকে আসে। এই ব্যাপারে কথা বলতে গেলে বলা যায় সেলিনার ফ্যামিলিকে তুমি কম্পেয়ার করতে পারবে জ্যাকসন ফ্যামিলির সাথে। মাইকেল জ্যাকসনের ফ্যামিলি যেরকম হোল ফ্যামিলি মেম্বাররা কিন্তু গান গেতে অনেক পছন্দ করে, সবাই হচ্ছে সিঙ্গার লাভার, মানে সিঙ্গার লাভার কি বললাম, সং লাভার, যারা কিনা হচ্ছে গান গেতে পছন্দ করে, গান লিখতে পছন্দ করে। ঠিক তেমনই কিন্তু সেলিনা কুইন্টলিনা, আমি লাস্ট নেমটা না বলি, ঠিক আছে। সো ওর ফ্যামিলিও এরকম টাইপের। ওদের বেসিক্যালি যে বিজনেসটা ছিল মেক্সিকোতে সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের বিজনেস। আর যেহেতু তার ছেলেমেয়েরা গান গেতে পছন্দ করে, বাবা একটা সাইডে এরকম লাইভ গান গাওয়া টেলিকাস্ট হওয়ার মতো একটা স্টেজ বানিয়ে দিয়েছে। সো ওরা গান গেতে ওখানে পছন্দ করতো। সেলিনা ছোটবেলা থেকে ওখানেই গান গেত, যেটা হয় না ছোটবেলা থেকে যখন কেউ লাইভ পারফরমেন্স করে তাদের কিন্তু লাইভ সং গাওয়ার মধ্যে কোনো মানে ভয় লাগে না। তো ছোটবেলা থেকেই ওর ভিতরে একটা চার্মিং একটা ভাব ছিল, একটা বলতে পারো যে কোনো মানুষকে ও ইমপ্রেস করে ফেলতো তার গানের ট্যালেন্টে, তার হাসি খুশি ব্যবহারে, তার পজিটিভ ভাইবে। তো ছোটবেলা থেকে তাকে সবাই অনেক পছন্দ করতো। সো যেটা হয় আস্তে আস্তে ওই এলাকায় দেখা যায় ওদের রেস্টুরেন্টটা অনেক পপুলার হয়ে যায়, যে চলো মানে আজকের আমরা লাঞ্চ অথবা ডিনার করতে যাবো, ওখানে সেলিনা গান গাবে, মানে জিনিসটা ঠিক এরকম ছিল। আজকের ভিডিওটা করতে আমার মনে হয় অলরেডি 5 থেকে 6 বার আমি কাট 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 দিয়ে ফেলেছি, কারণ মানে সারাক্ষণ আজকে হচ্ছে হ্যাপি পার্সেল ডে, আজকে বিকালে সারাক্ষণ পার্সেল আসতেছে। আমি জানি না, আমার মানে খুব সমস্যা আছে, ধরো একা একা যখনই বসে থাকি অর্ডার 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 মানে কুচু কুচু হুজু বুজু এত অর্ডার দিয়ে ফেলি যে যখন পার্সেল আসে তখন মানে আমার বাপ মা এভাবে তাকাতে গিফট আসছে ব্র্যান্ডের কাছ থেকে। সো আমি বলবো যে এই জিনিসটা আমি অনেক ভাগ্যবান সরি নিজেকে ছেলে ভাবা শুরু করছি, ভাগ্যবতী, যে যেহেতু ব্র্যান্ড থেকে মাঝে মাঝে গিফট আসে। তো আমার যত বড় বড় জিনিস কেনার জন্য ধরো আমি এরকম 10,000-15,000 টাকা খরচ করে ব্র্যান্ড গিফট করছে বলে ও এভাবে ঘরে ঢুকাই ফেলি, কারণ নাহলে দেখা যায় আমার মা আমাকে মেনে ফেলছে আমি এত টাকা মানে নষ্ট করি, খরচ করি। তো যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম মানে গল্পের মাঝখানে আবার আরেক গল্প ঢুকিয়ে দিলাম, অনেকে বিরক্ত হয় আমি জানি, এটার জন্য সরি। সেলিনার ফ্যামিলি যেটা হয় যে ওর বাবার যে রেস্টুরেন্টের বিজনেসটা আছে, ওর বাবার রেস্টুরেন্টটা খুব ভালো মতো করে চালাতে পারছিল না, উনি বিজনেসে হয়তো বা এতটা পারদর্শী ছিলেন না। তো উনি চিন্তা করেন হ্যাঁ বিজনেসের মানে যে রেস্টুরেন্টের বিজনেসটা আছে এটা টাফ, কিন্তু আমার মেয়ের যে ট্যালেন্ট আছে আমি যদি আমার মেয়েকে সেরকম ব্যবস্থা করে দিই ও অনেক শাইন করতে পারবে লাইফে। তো যেটা হয় একদম ছোট্টবেলা থেকে যখন সেলিনা সেলিনা হয়ে ওঠেনি তখন থেকেই ওর বাবা কিন্তু ওর ম্যানেজার হয়ে যায়। এরপর থেকে বার্থডে পার্টি অথবা যে কোনো বিয়ের প্রোগ্রাম অথবা যেখানে সেখানে প্রোগ্রাম করা লাগুক না কেন ওর বাবা সবসময় সবকিছু বুকিং করতো, শিডিউল করে দিত, মানে বলতে গেলে ওর বাবা ওর অফিসিয়ালি ম্যানেজার হয়ে যায়। এবং আরেকটি কল চলে এসেছে, সো আমাদেরকে ফোনটা রাখতে হচ্ছে, মানে ভিডিওটা অফ করতে হচ্ছে। তো যেটা হয় আস্তে আস্তে সেলিনা বড় হতে থাকে এবং ওর পপুলারিটি আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর কনসার্ট করা শুরু করে, মানে খুব বড় না, এখনো সেলিনা অত বড় হয়নি, বাট ছোটখাটো কনসার্ট করা শুরু করেছে, কিছু গান নিজে লেখা শুরু করেছে। বাট যেটা হয় অন্যান্য সিঙ্গারদের থেকে সেলিনার বেলায় যে জিনিসটা একটু আলাদা করে বলা যায় সেটা হচ্ছে ও যখন গান গায়, ও যখন স্টেজ পারফর্ম করে, মানুষ ওর যারা হচ্ছে ভক্ত তারা যেটা বলে আমি সেলিনাকে কখনো দেখিনি, আমি সেলিনার সাথে কখনো কথা বলি নাই, বাট সেলিনার সাথে আমি একটা কানেকশন একটা বন্ড ফিল করতে পারি, মানে মনে হয় যে হ্যাঁ আমরা বন্ধু। মানে একটা হয় না যে সেলিব্রিটিকে ওইভাবে দেখা হয় যে ও অনেক বড় কেউ, মানে ও মানুষের সাথে এত সুন্দর করে মিশে যেত যে মানুষ সবসময় রিয়েলাইজ করতে পারতো যে ও মনে হয় আমার ফ্রেন্ড, ও আমার কাছের কেউ, ও ঠিক আমার মনের কথা বলছে। আর যখন আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ও আমাকে চিনে আমাকে জানে, মানে এরকম মানে ওর ভিতরে মানুষ একটা আপনত্ব ভাব পেত। যে কারণে যেটা হয় ওর মানে ভক্তরা মানে নর্মাল মানে যেরকম
সিঙ্গারদের ভক্তরা থাকে তার থেকেও আরো বেশি ওদের ভিতরে মানে আরো হার্ড কোর একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। তো যেটা হয় খুব দ্রুত, এই কারণে ওর ফ্যান বেস যেমন বাড়তে থাকে ওর পপুলারিটিও সেরকম বাড়তে থাকে। সো এখন স্টোরিতে চলে আসলো এলেন্ডা। এলেন্ডা হচ্ছে একজন বলতে পারো প্রায় মধ্যবয়সী একজন মহিলা। উনি হচ্ছেন একজন নার্স। উনি হচ্ছে মানুষের বাসায় যেসব বৃদ্ধ মানুষরা থাকে একা একা মানে নিজের কাজগুলো করতে পারে না, ওদেরকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাহায্য করে থাকেন। উনি ওই টাইপের প্রাইভেট নার্স। উনি প্রথম থেকে মানে সেলিনাকে একদমই পছন্দ করতো না। কিছু মানুষ থাকে না যে ওকে আমার উইদাউট এনি রিজন আমার ভালো লাগে না, হয় চেহারা না হয় ওর ভয়েস কিছু একটা হোক ওকে ভালো লাগে না। সো এলেন্ডার এরকম একটা প্রবলেম ছিল, মানে কোনো মতেই ওর সেলিনাকে ভালো লাগতো না। আর ওর যেসব ফ্রেন্ডরা ছিল মানে তারা আবার হচ্ছে সেলিনার প্রচন্ড ভক্ত। সো একদিন যেটা হয় উইকেন্ড ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছে এলেন্ডা। তো এলেন্ডার ফ্রেন্ডরা বলে যে আজকে আমরা সেলিনার কনসার্ট দিতে যাবো, তুমি যাবা? তো চলো। দেখো আমার সেলিনাকে একদম ভালো লাগে না। এলেন্ডা বলছে তোমরা যাও, আমার ওকে কেন জানি ভালোই লাগে না, আমি ওর মানে কনসার্ট দেখবো না। দেখো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তো তুমি যদি আমাদের সাথে যাও তোমার অনেক ভালো লাগবে। সবচেয়ে বড় কথা আমার কাছে এক্সট্রা টিকিট আছে, তো তুমি ফ্রিতে দেখতে যাবা, তোমার থেকে কেউ টাকা নিচ্ছে না, সেলিনার কোনো লাভ হচ্ছে না তোমাকে নিয়ে যায়, তুমি আমাদের সাথে আনন্দ করার জন্য চলো। তো যেটা হয় সেলিনার ওই কনসার্টে এলেন্ডা মানে বিরক্ত হয়ে যায়। কিন্তু যাওয়ার পর ও যখন দেখে যে সেলিনা যেমন সুন্দর গান গায় সেই রকম ওর বিহেভিয়ার সুন্দর, মানে ওর ভক্তদের সাথে ওর যেরকম কানেকশন বন্ডিং, ও প্রথমবারের মতো মানে বুঝতে পারে যে সেলিনা মানে অ্যাকচুয়ালি সেলিনাকে ও যেরকম মনে করতো সেলিনা একদম সেরকমই না, ও মানে একদম অন্যরকম। তো যেটা হয় এলেন্ডা বাসায় আসার পর ও বেসিক্যালি একদম ট্রু হেটার থেকে সেলিনার একদম ট্রু লাভার হয়ে গেছে। মানে সেলিনার পোস্টার বাসায় আনছে, আজ পর্যন্ত সেলিনা যতগুলো গান গেয়েছে ওগুলোর ক্যাসেট সে জোগাড় করে। তো যেটা হয় মানে এখন এলেন্ডার মুখে সেলিনা ছাড়া কিছুই নাই। তো ও যেটা করতে থাকে প্রত্যেক উইকেন্ডে কাজের ফাঁকে ফাঁকে যতগুলো ও কনসার্ট দেখে যে সেলিনা যেখানে যেখানে করছে সেখানে সেখানে ও যাওয়ার চেষ্টা করে। এরপর যেটা হয় একবার সেলিনার বাবার সাথে এলেন্ডার দেখা হয়ে যায়, মানে যেহেতু হচ্ছে সেলিনার বাবা হচ্ছে ওর ম্যানেজার, সো ওর বাবা দেখা যায় যে বিহাইন্ড দ্য স্টেজে সবসময় থাকে। সো ব্যাক স্টেজে যে সেলিনার বাবার সাথে এলেন্ডা কথা বলে আর কথা বলে যে আমি আপনার মেয়ের অনেক বড় একজন ফ্যান, মানে আমি আপনার মেয়ের গান শুনে অনেক ভালোবেসে ফেলেছি, আমি বুঝাতে পারবো না আপনার মেয়েকে আমি কত ভালোবাসি। বাট আমার কাছে মনে হয়েছে যে সেলিনা যতটা ভালো সিঙ্গার ওর যে প্রমোশনটা ওটা ওইভাবে হচ্ছে না। তো এই কথাটা শোনা হঠাৎ করে ওর বাবা একটু এরকম করে বলছে, মানে আমি ঠিক বুঝিনি, বলছে সেলিনা আরো কিছু ডিজার্ভ করে। আমি একজন সেলিনার অনেক বড় মানে লাভার, সেলিনার ফ্যান। আমি একটা কনসার্টে এসেছি, সেলিনার যখন এই কনসার্ট থেকে আমি যাব আমার কিন্তু এই কনসার্ট থেকে যাওয়ার পর এই কনসার্টের কোনো স্মৃতি থাকবে না। আমার মনে হয় আপনাদের মার্চেন্ডাইজ বিজনেসে যাওয়া উচিত, মানে সেলিনার ফ্যানদের জন্য একটা করে আপনার টি শার্ট বানাতে পারেন যারা কনসার্টে আসবে, যেন আমি বাসায় যে কনসার্টের টি শার্টটা রেখে দিতে পারি আর আমি বলতে পারি হ্যাঁ অমুক কনসার্টে আমি গিয়েছিলাম। তো যেটা হয় সেলিনার বাবার আইডিয়াটা খুবই ভালো লাগে, তো বলে যে থ্যাংক ইউ এই আইডিয়াটা দেওয়ার জন্য, জিনিসটা আমার মাথায় থাকবে। তো এলেন্ডা সেলিনার বাবাকে আরো বলে যে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, তো আপনি যদি অনুমতি দেন আমি শেয়ার করতে পারি। তো সেলিনার বাবা বলে ওকে বলেন। তো যেটা বলে এলেন্ডা সেটা হচ্ছে আমি চাচ্ছি একটা সেলিনার নামে ফ্যান ক্লাব খুলতে, আর এই ফ্যান ক্লাবের মেম্বার হতে হলে প্রত্যেকটা মানুষকে দিতে হবে $22 করে। আর এখান থেকে যে প্রফিটটা আমরা ইনকাম করব এখানের বেশিরভাগ যে প্রফিটটা বেশিরভাগ পার্সেন্টেজটা আমরা সেলিনাকে দিয়ে দিব, আর বাকি টাকা যদি সেলিনার কোনো রকম চ্যারিটি ফান্ড থাকে যেখানে সেলিনা দান করতে চাই সেখানে আমরা দিয়ে দিব। আর যেসব ফ্যান ক্লাব মেম্বাররা থাকবে তাদের জন্য আমরা যেটা করতে পারি মান্থলি একবার সেলিনার সাথে মানে পার্সোনালি দেখা করার সুযোগ, সেলিনার নামের কিছু টি শার্ট কিছু মানে ড্রেস তাকে আমরা গিফট করতে পারি, স্টিকার সেল করতে পারি আমরা হচ্ছে যেটাকে কি বলে স্টিকার বললাম যেটা হচ্ছে বড় বড় পোস্টার সেলিনার নামে আমরা কিন্তু তাদেরকে প্রোভাইড করতে পারি। তো এটা পরে সেলিনার বাবা সেলিনার সাথে শেয়ার করে আর সেলিনা খুবই পছন্দ করে আইডিয়াটা। এরপর এলেন্ডাকে ডাকে, এরপর এলেন্ডার সাথে কথা বলে, তারপর বলে যে এলেন্ডা আমরা চাচ্ছি যে তুমি এই যে কথাটা বললে আমরা এটা করতে চাই, বাট আমি পার্সোনালি সেলিনা যেটা বলে পার্সোনালি আমি কোনো টাকা রাখতে চাই না, যা প্রফিট হবে সবকিছু আমরা দিয়ে দিতে চাই হচ্ছে আমার কিছু চ্যারিটি সংস্থা আছে তাদেরকে, বাট তোমাকে তোমার এখান থেকে একটা মানে স্যালারি দেওয়া হবে। তো যেটা হয় সেলিনা ঠিক করে যে এলেন্ডাকে বানাবে হচ্ছে ওর
যে ফ্যান ক্লাব এটা প্রেসিডেন্ট। এর কারণ ও চিন্তা করে যে আমি চাইলেই আমার ফ্যান ক্লাবের জন্য কিন্তু ভালো একটা বিজনেস, যে ভালো অ্যাকচুয়ালি বুঝে, যে কিনা হচ্ছে প্রমোটিং বুঝে, অ্যাডভার্টাইজমেন্ট বুঝে, তাকে আমি বানাতে পারি। কিন্তু সেটা কিন্তু টু মাচ প্রফেশনাল হয়ে যাবে। সেলিনা যেটা চিন্তা করে, যেহেতু অ্যালেন্ডা আমাকে এতটা ভালোবাসে, ও আমাকে নিয়ে এতটা চিন্তা করছে, সো ওকে আমি আমার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট বানিয়ে দিব, আর ওকে আমি একটা অ্যামাউন্ট স্যালারি দিব যেন ও ওটা চালানোর সাথে সাথে ওর সংসারটাও চালাতে পারে। সো যেটা হবে যে আমাকে যে ট্রু লাভ করে, আমার সবচেয়ে বড় যে হচ্ছে ফ্যান, সে হচ্ছে আমার প্রেসিডেন্ট আমার ফ্যান ক্লাবের, এবং আমার বাকি মানে ফ্যানদের সে টেক কেয়ার করবে অ্যাজ এ ফ্যান। মানে একজন বিজনেসম্যান কিন্তু অন্য ফ্যানদেরকে ওইভাবে টেক কেয়ার করবে না, একটা ফ্যান আর একটা ফ্যানকে যেভাবে মানে সাপোর্ট করবে, জিনিসটা এরকম হয়। তো যেটা হয়, এতে অ্যালেন্ডা অনেক খুশি হয়, ওর প্রস্তাবে রাজি হয় এবং ওর ফ্যান ক্লাবটা তৈরি করে। এবং ফ্যান ক্লাবে যেটা হয়, সেলিনা যেহেতু বেশি বেশি অ্যাপিয়ারেন্স এখানে দেয়, ওদের সাথে দেখা করে, একটা করে, মানে ওর যত হার্ডকোর ফ্যান্সরা আছে, যেটা হয় যে দ্রুত ওর ফ্যান ক্লাবটা অনেক বড় হতে থাকে। আর এর মাধ্যমে যেহেতু ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট অ্যালেন্ডার সাথে সেলিনার সম্পর্ক আরো অনেক ভালো হতে থাকে। মানে আস্তে আস্তে সেলিনা কিন্তু মানে অ্যালেন্ডার সাথে অনেক ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ ফ্যান ক্লাব এত বাড়ছে, প্রেসিডেন্টের প্রেশার এত বাড়ছে। আর একটা রুলস থাকে সেটা হচ্ছে যে কেউ মানে সেলিনার সাথে কথা বলতে চায়, সেলিনার সাথে ছবি তুলতে চায়, যা কিছুই করতে চায়, সবকিছু কিন্তু অবশ্যই ফ্যান ক্লাবের প্রেসিডেন্টের সাথে বলতে হবে। আর এই মানে ফ্যান ক্লাবের যে প্রেসিডেন্ট, সেই কিন্তু হচ্ছে বেসিক্যালি সেলিনার সাথে কথা বলে ওদের থ্রুতে ওদেরকে সব ইনফরমেশন দিয়ে থাকবে। তো যেটা হয়, ফ্যানদের ভিতরে অনেক পপুলার হয়ে ওঠে অ্যালেন্ডা, এবং এদিক দিয়ে অ্যালেন্ডার সাথে ভালো সম্পর্ক হয়ে যায় সেলিনার। তো যেটা হয়, অ্যালেন্ডা আস্তে আস্তে মানে যেটাকে বলা যায় সেলিনার ডান হাতে পরিণত হয়, মানে একজন বিশ্বস্ত ফ্যান, আর বলতে পারো বিশ্বস্ত কাছের মানুষ। বাট অ্যালেন্ডার যে বিষয়টা আমি বলবো একটু ক্রিপি থাকে, সেটা হচ্ছে ও সবকিছু কন্ট্রোল করতে চায়। মানে সেলিনার লাইফে সবকিছু কন্ট্রোল করতে চায়, ও কার সাথে কথা বললো, কার সাথে দেখা করলো, ও এগুলো অনেক করতে পছন্দ করে। মানে ও জিনিসটা যেরকম থাকে, মানে ও অতিরিক্ত মানে ভক্ত থাকে ওর, মানে এতটাই ভক্ত যে ওর মানে ও যাকে এত ভালোবাসে, যার এত বড় ফ্যান, ও তাকে কন্ট্রোল করবে। মানে ও যেটা বলে, দেখো এদের সাথে তুমি বেশি সময় কাটাবা না, এদের সাথে বেশি মিশবা না, ওরা তোমার মানে তোমাকে নিচে নামানোর জন্য চেষ্টা করতেছে, আমি তোমাকে উপরে তোলার জন্য চেষ্টা করতেছি, সো আমি যেটা বলবো তুমি সেটাই করার চেষ্টা করবা। আর যেহেতু মানে এত প্রফিট, এত সুনাম, এত ফ্যান ক্লাবের এত মেম্বার এত বড় যেহেতু আনতেছিল মানে অ্যালেন্ডা, তো দেখা যেত সেলিনা ওর কথাগুলো লাইটলি নিত। তো যেটা হয়, অ্যালেন্ডা আস্তে আস্তে এতটাই কন্ট্রোলিং হয়ে যায়, মানে কোনো ফ্যান ক্লাবের কোনো মেম্বার মানে সেলিনার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবে না, ডিরেক্টলি সেলিনার কাছে আসতে পারবে না। মানে যে কোনো মানুষের সেলিনার সাথে দেখা করতে হলে অবশ্যই অ্যালেন্ডার মাধ্যমে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। তো এই জিনিসটা এভাবেই চলতে থাকে। এর মধ্যে যেটা হয়, সেলিনার ব্যান্ডে একটা নতুন মেম্বার আসে, যার নাম হচ্ছে ক্রিস। উনি একজন ড্রামার, বা মানে উনি সিঙ্গিং এর সাথেও রিলেটেড ছিল, এবং সাথে হচ্ছে উনি ড্রামা বাজাতো। বাট যেটা হয়, সেলিনার একজন সিভিলিং, একটা ভাই অথবা বোন যেই হোক না কেন, সে যেটা মানে ফলো করতে থাকে সেটা হচ্ছে সেলিনা এই ড্রামার সাথে মানে একটু বেশি সময় কাটাচ্ছে, এবং মানে কাইন্ড অফ একটু ফ্লার্টিং রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। আর এই জিনিসটা একদমই পছন্দ করে না অ্যালেন্ডা এবং সেলিনার বাবা। তো ওনারা মনে করেন এই ছেলেটা হয়তো বা হচ্ছে তুমি এত আস্তে কাজ করতেছো, এত খুশখুশ আওয়াজ হচ্ছে, আচ্ছা তুমি করো, আমি ফোনটা কাটি। না তুমি আজ আমি করবো ভিডিও, এক্সকিউজ মি, পিছনে কাজ করতেছে, আস্তে আস্তে আওয়াজ হচ্ছে, তোমার নড়াচড়া শেষ? তো যেটা হয়, একদমই পছন্দ করে না সেলিনার বাবা। তো যেটা হয় যে ও যে ব্যান্ডের যে মেম্বার নতুন আসে ক্রিসকে উনি যেটা করে বাদ দিয়ে দেওয়ার পর যেটা হয়, আবার মানে নর্মালি অ্যালেন্ডা আসে সেলিনার কাছে আর এসে বলে, দেখো ওই সেটা তোমার জন্য ভালো ছিল না, তুমি কনসেন্ট্রেট করতে পারছিলে না, তো বাদ দাও, ওর সাথে তোমার এত কন্ট্যাক্ট করা দরকার নাই, তুমি তোমার কাজে মনোযোগ দাও। বাট যেটা কেউ জানে না, মানে ভিতরে ভিতরে সেলিনা কিন্তু ক্রিসকে ভালোবেসে ফেলে। আর এরপর যেটা হয়, বাবা মাকে কোনো পারমিশন না নিয়েই, মানে ওর এত কাছের মানুষ অ্যালেন্ডাকেও না জানিয়েই, ইলন্ডা, আমি নামটা মানে একটু ভুল বলছি, ইলেন্ডা,
সো ইলান্ডাকেও জানে না, যেটা করে হুট করে কাউকে না বলে সেলিনা ক্রিসকে বিয়ে করে ফেলে এবং ওর একটা কনসার্টের ভিতরে হঠাৎ করে বলতে চায় আজকে আমি আপনাদের সাথে পরিচয় করবো আমার হাজবেন্ডের সাথে। আর এদিক দিয়ে কিন্তু সেলিনার যত ফ্যানরা আছে ওর আরো পাগল হয়ে যায়, ও মাই গড সেলিনা বিয়ে করে ফেলছে। সো এটা নিয়ে সবাই মানে অনেক পাগল হয়ে যায়, আর এই জিনিসটা সবাই অনেক পজিটিভলি নেয় যে সেলিনা বিয়ে করে ফেলছে এই সেই, আর ওর একটা আগের মানে এক্স ড্রামার আর কি বিয়ে করেছে। সো জিনিসটা না মানে ফ্যান্সরা অনেক পজিটিভলি নেয়। তো এরপর যেটা হয় সেলিনা বাবা চিন্তা করে মানুষ তো পজিটিভলি নিচ্ছে আর আমার মেয়েকেও আমি আমার থেকে দূরে সরাতে চাই না, এখন যেহেতু বিয়ে করে ফেলছে ওদের বিয়েটা মেনে নি। কিন্তু বাবা মা মেনে নিলে কি হবে, ইলান্ডার এই জিনিসটা একদম ভালো লাগছে না, কারণ ও মানে ছিল হচ্ছে সেলিনার একদম সবচেয়ে ক্লোজ মানুষ, যার মাধ্যমে সেলিনা মানুষের সাথে কথা বলতো, মানে সেলিনার সবকিছু কন্ট্রোল করতো। এখন যেহেতু সেলিনার বিয়ে হয়ে গেছে তাহলে সেলিনার হাজবেন্ড হচ্ছে ওর লাইফের ফার্স্ট প্রায়োরিটি, সেলিনা সবকিছু তার সাথে শেয়ার করে, দেন এলান্ডাকে বলা লাগলে বলে। এই জিনিসটা মানে এলান্ডার একদম ভালো লাগছিল না, আর ও আস্তে আস্তে কিন্তু ক্রিসকে জেলাস করতে থাকে। তো যেটা হয় সেলিনার যখন ক্রিসের সাথে বিয়ে হয় সবাই অনেক একটু ভয় পেতে থাকে, মনে হয় হুট করে এই বিয়ে করাটা ওর লাইফের অনেক বড় একটা, বাই দ্য ওয়ে স্নিগ্ধ পিছনে খুটখাট আওয়াজ করছে, চিপসটা একটু আস্তে খেতে পারো কিন্তু চাইলে। তো যেটা হয় সবাই মনে হয় ওর ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে এই বিয়ের কারণে, বাট রিয়েল লাইফে যেটা দেখা যায় জিনিসটা একদমই হয় না। ক্রিস অনেক সাপোর্টিভ থাকে, আর ও যেহেতু হচ্ছে ও আগে ড্রামার ছিল, বিয়ের পর হচ্ছে ক্রিস আবার ওদের ব্যান্ডে জয়েন করে এবং স্টেজে ওদের দুইজনের কেমিস্ট্রি সবাই অনেক পছন্দ করে। ওর হাজবেন্ডের সাথে ওর যা কেমিস্ট্রি, মানে গান গেতে গেতে ওদের ভিতরে মানে খুব সুন্দর একটা কেমিস্ট্রি, মানুষ খুব ভালোবাসতে থাকে। আর যেটা হয় এর সাথে সাথে যেটা চিন্তা করতে থাকে সেলিনা, যে সবসময় আমাকে মানুষ একটা কথা বলতে থাকে, সেটা হচ্ছে আমার ড্রেস সেন্স, আমার ফ্যাশন মানুষের অনেক পছন্দ, তাহলে কেন না আমি আমার একটা ফ্যাশন হাউস খুলি যেখানে কিনা আমার ডিজাইন করা ড্রেস থাকবে যেসব আমি পরতে পছন্দ করি। তাহলে যেটা হবে আমার ফ্যানরা যারা আমাকে অনেক মানে পছন্দ করে, আমার ড্রেসিং সেন্স পছন্দ করে, তারা কিন্তু আমার এগুলো মানে কিনতে পারবে এখান থেকে। তো এই কথাটা এলান্ডার সাথে শেয়ার করে, আর এলান্ডা বলে ওটা অনেক ভালো একটা তোমার আইডিয়া, তুমি চাইলে এটা করতে পারো। তো যেটা চিন্তা করে এত কাজের ভিড়ে এত কিছু কিন্তু সেলিনা সময় দিতে পারবে না, তো এগুলোরও সবকিছুর কিন্তু ক্ষমতা দিয়ে দেওয়া হয় এলান্ডাকে, এলান্ডা যেন ওর পুরো বিজনেসটা দেখে। আর এদিক দিয়ে যেটা হয় ধীরে ধীরে সেলিনার মানে যে পপুলারিটি আরো বাড়তে থাকে, ও আরো হচ্ছে অ্যাওয়ার্ড উইন করতে থাকে, ওর লাইফটা খুব সুন্দর যেতে থাকে। সেলিনা তখন টেক্সাসে থাকতো, টেক্সাসে ও চিন্তা করে যে প্রথম বুটিক্সটা ও টেক্সাসেই ওপেন করবে। আর টেক্সাসে ওপেন করার পর ও একজন হায়ার করে ডিজাইনারকে, মানে সব আইডিয়া থাকবে হচ্ছে সেলিনার, কিন্তু এই ডিজাইনার সবকিছু মানে একসাথে পাজলটাকে মিলাবে এরকম টাইপের। সো এরকম করে ওর প্রথম বুটিক শপটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার পর দেখে যে এখানে অনেক ও প্রফিট করতে পারছে, মানুষ অনেক পছন্দ করছে। সো টেক্সাসে ও আরেকটা বুটিক শপ ওপেন করে। আর বরাবরের মতোই যেহেতু ওর এত টাইম নাই এত কিছু হ্যান্ডেল করার, তো সবকিছু কিন্তু এলাইনার উপরে মানে দিয়ে দেয়, যে এলাইনা সবকিছু কিন্তু এলেন্ডা সবকিছু দেখবে। তো যেটা হয় এলেন্ডা যখন থেকে ওর এই বুটিক শপের সবকিছুর মানে আয়ত্তে নিয়ে আসে, তার মানে ও দেখে যে এখান থেকে প্রচুর পরিমাণে প্রফিট কামাচ্ছে। মানে এটা হচ্ছে 90s এর কথা, মানে প্রায় মানে 92 অথবা 91 এর কথা। তখনকার সময় মাত্র 2টা বুটিক শপ থেকে সেলিনা $5 মিলিয়ন কামায়, মানে অনেক টাকা কামায়। আর সেলিনার শপের সবচেয়ে ইউনিক জিনিসটা যেটা থাকে, ও ওর এই বুটিক শপের পাশে একটা সেলুনের সিস্টেম করেছে, মানে কাইন্ড অফ বিউটি পার্লার। মানে মানুষ সেলুনে যাওয়ার জন্য একটা টাইমে তারা বের হয়, আবার দেখা যায় শপিং করার জন্য আবার আলাদা বের হয়, কেননা দুইটা জিনিস যদি একসাথে থাকে মেয়েরা আরো একসাথে টাইম স্পেন্ড করতে পারবে। সো ওর এই ইউনিক আইডিয়াটার জন্য কিন্তু ওর এই বুটিক শপটা অনেক পপুলার হতে থাকে। বাট যেটা হয় কিছুদিনের মাথায় মানে প্রায় মানে 1 বছর এরকম যাওয়ার পর অনেক জায়গা থেকে ফোন কল আসতে থাকে। মানে এরকম করে দেখা যায় কি যে অনেক এমপ্লয়িরা, এক্স এমপ্লয়ি ওখানে আগে কাজ করতো এখন আর কাজ করে না, এরকম এমপ্লয়িরা মানে সেলিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সেলিনার বাবার সাথে আলাদাভাবে যোগাযোগ করার চেষ্টা করে, বলে যে আমার মতো আরো অনেক এমপ্লয়িরা আছে তারা কিন্তু আপনার কাজ ছেড়ে চলে যাচ্ছে, তারা কিন্তু সবাই সেলিনার ফ্যান এখানে যারা কাজ করে। কিন্তু কথা হচ্ছে ইলান্ডার যে বিহেভিয়ার, ও যে মানে এত রুড, এটা মানুষ টলারেট করতে পারছে না। টলারেট না করতে পেরে কিন্তু তারা সবাই চাকরি ছেড়ে যাচ্ছে। এই কথা শুনে সেলিনার বাবা অনেক অবাক হয়, মানে ইলান্ডা
মানে ওর মানে ও কি করছে। সো যেটা হয় সেলিনা বলে আমাদের বিষয়টা নিয়ে একটু জানাজানি করা দরকার। এরপর যেটা জানতে পারে যে প্রচন্ড বাজে ব্যবহার করে, ঠিক মতো তাদেরকে টাকা পয়সা দেয় না, এবং এটাও জানতে পারে আস্তে আস্তে ও যে ফ্যান ক্লাবটা চালাচ্ছিল ওখানে কয়েক মাস ধরে ফ্যান ক্লাবে যেসব মেম্বাররা আছে ওদেরকে টি শার্ট পর্যন্ত দেওয়া হচ্ছে না, কিন্তু প্রতি মাসে কিন্তু এভরি সিঙ্গেল মেম্বার থেকে $22 করে সে নিচ্ছে, যেখানে কিন্তু এখন লাখে চলে গেছে ওর মানে ফ্যান ক্লাবের মেম্বারদের সংখ্যা। তো যেটা হয় বলে যে এখান থেকে এগুলো হচ্ছে। এরপর যেটা দেখে ইলন্ডা কিন্তু হচ্ছে যেহেতু এই বুটিক্স গুলো সামলাতো, এটার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ইলন্ডা কিন্তু এটাও সামলাতো। তো যেটা হয় দেখে যে তখনকার সময় প্রায় $60,000 হিসাব মিলতেছে না। এরপর সেলিনা বলে যে ইলন্ডাকে ডাকা হোক, মানে ও বলতে পারবে হয়তো বা অন্য জায়গায় আছে কিংবা না, কি হয়েছে সবকিছু বলতে পারবে। যখন ইলান্ডাকে ডাকা হয় ইলান্ডা একেবারে অস্বীকার করে, বলে না এরকম কিছুই হয়নি, সবকিছু ঠিক মতো আছে, আর আমি ওদেরকে দিছি, ওরা মিথ্যা কথা বলছে, আর যারা যারা হচ্ছে এখানে কাজ করতে ওরা ঠিক মতো কাজ করে না, এখান থেকে বের হয়ে যায় আপনার নামে বদনাম করছে, এই কারণে ওকে আমি বের করে দিয়েছি। মানে এর মানে এই না যে মানে আমি এখান থেকে টাকা মেরেছি মেরেছি। সো এটা শোনার পরে সেলিনা যেটা চিন্তা করে, আসলে ও আমাকে এতটা ভালোবাসে, ও আমার জন্য এত কিছু করেছে, আমার মনে হয় না ও ওখান থেকে টাকাটা মেরেছে। আমাদেরকে আরেকটু এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করে দেখতে হবে যে বেসিক্যালি এখানে প্রবলেমটা কি। সেলিনা অনেক ফ্যান ফলোয়ারদের মাধ্যমে যেটা জানতে পারে যে ওর বুটিক্সে যারা জব করে অথবা হচ্ছে ফ্যান ক্লাবে যারা আছে, যদি ইলান্ডা একবার টের পায় যে হয়তো বা আমার থেকেও ভালো ফ্রেন্ডশিপ ওর সাথে হয়ে যেতে পারে, তাদের সাথে মানে তাদেরকে কাছ থেকে বের করে দিচ্ছে, মানে তোমরা আসতেই পারবে না, সবসময় নাম্বার 1 ফ্যান হতে হবে, ইলান্ডাই হচ্ছে নাম্বার 1, এর থেকে ভালো কাছে ক্লোজ কেউ আসতে পারবে না। মানে তুমি মানে বেশি ও ইনসিকিউরিটি ফিল করতো বেসিক্যালি, যে কেউ আমার থেকে বেশি মানে সেলিনার কাছে যেতে পারবে না। তো এই ব্যাপারটা সেলিনা জানতে পারে, আর ও আরো এভিডেন্স পায় যে অ্যাকচুয়ালি যে টাকাটা মিসিং গিয়েছে এই টাকাটা ইলান্ডাই সামহাও এটাকে ও সরিয়েছে। তারপর ওকে অফিসে ডেকে মানে সেখানে সেলিনার মা, সেলিনার বাবা আর সেলিনার হাজবেন্ডও থাকে, ওকে ওখানে জিজ্ঞাসা করে যে আসলে বলো ইলান্ডা মানে কি প্রবলেমটা হয়েছে। যেটা হয় এইসব কথা ওকে সবকিছু খুলে বলার পর যে তুমি টাকাটা নিয়েছো এই ব্যাপারে ইলান্ডা মানে স্বীকারও করে না যে আমি এটা মানে করেছি, অস্বীকারও করে না যে আমি এটা করিনি। ও যেটা বলে এটার মাঝখানে বলে বেসিক্যালি জিনিসটা এরকম হয়নি, আমি একজনকে টাকা দিয়ে ব্যাংকে পাঠিয়েছিলাম আর ও টাকাটা জমা দেয়নি, আর আমি যেহেতু ব্যস্ত ছিলাম আমি জিনিসটা খেয়াল করতে পারিনি যে ও টাকাটা জমা দেয়নি। সো মানে জিনিসটা সবাই বুঝতে পারে যে ইলান্ডা জিনিসটা ঘুরায় পাচায় বলতেছে। বাট এইটার পরে যেটা হয় সেলিনা চিন্তা করে হ্যাঁ ও একটা খারাপ কাজ করেছে, বাট এটার কারণে আমি ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা নষ্ট করতে চাই না। আমি আগেও বলেছিলাম যে সেলিনা কিন্তু অনেক ভালো মনের মানুষ থাকে, ও চিন্তা করে যে ও আমাকে বেসিক্যালি পছন্দ করে, আমাকে অ্যাকচুয়াল রিজনটা বের করতে হবে যে ও কেন এরকম করছে। ও আমাদের বিজনেসটা এখন না দেখুক, বাট ওর সাথে আমি ফ্রেন্ডশিপ রাখতে চাই। আর এরপরে যেটা মানে সেলিনা এটাও খেয়াল করে যে ওর অনেক ব্যাংকের মানে যেহেতু বিজনেসটা লন্ডার সামলায়, ওর কাছে ব্যাংকের মানে অনেক পেপারস রয়েছে, মানে যেটার মাধ্যমে যে পেপারস গুলো ছাড়া মানে ট্যাক্স গুলো কিন্তু দিতে পারছে না সেলিনা। তো যেটা হয় ও চিন্তা করে আমি ওর সাথে ঠিক মতো কথা বলি, ওর প্রবলেমটা জানার চেষ্টা করি, ওর থেকে টাকাটা নিতে হবে, ঘাটতিটা পূরণ হচ্ছে না, এবং যেসব ব্যাংক অ্যাকাউন্টের পেপার আছে এগুলো সবকিছু না নিলে আমি ঠিক মতো ট্যাক্সও দিতে পারবো না। তো ওর সাথে ভালো ব্যবহার করেই আমার ওর থেকে কিন্তু আমার সব কাগজপত্র নিয়ে নিতে হবে। তো সেলিনার বাবা মা সেলিনাকে যেটা বলে রাইট নাও ইলান্ডা যে সিচুয়েশনটা তৈরি করেছে ও তোমার লাইফে একটু টক্সিক হয়ে যাবে, ও তোমার মানে তোমার ওর কারণে দেখা যেতে পারে গান থেকে কনসেন্ট্রেশন চলে যাবে। তো বিষয়টা আমরা দেখি, ও যদি পেপার না দেয় ওকে আমরা জেলে দিয়ে দিব। সো আমরা এই জিনিসটা দেখছি, তুমি তোমার মতো থাকো। আর আমি আগেও বলেছিলাম যে সেলিনা যেহেতু একটু সফট হার্টেড, ও বলেছে না 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 জেল পর্যন্ত দেওয়ার দরকার নেই, কারণ ও আমাকে লাইফে অনেক কিছু করতে হেল্প করেছে। সো আমি ওর থেকে কথাবার্তা বলেই অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ওর থেকে আমি সবকিছু নিয়ে নিব। এর ভিতরে তোমরা যেটা করতে পারো ও যেন আর কোনো কিছুতে এক্সেস না করতে পারে, যেমন ধরো আমার ব্যাংকের কোনো কিছুর জন্য ধরতে না পারে, কোনো পেপার পেপারসে ওর যেন কোনো আর কোনো পাওয়ার না থাকে, তোমরা সেটা করে দাও। আর এই জিনিসটা ইলান্ডা কিন্তু বুঝতে পারছিল যে ওকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে, সবাই মানে বেসিক্যালি বুঝতে পারছে যে ও কি করছে। এই জিনিসটা ইলান্ডারা সহ্য হচ্ছিল না। মানে মানে একে তো ওর বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড ওর লাইফে চলে আসছে, এর ভিতরে ওকে সবাই একটু দূরে সরাই দিচ্ছে। তো ও যেটা করে মানে হঠাৎ করে একটা দোকানে যায়, মানে গান কিনার দোকানে, ওখান থেকে ও বন্দুক কিনবে।
তো ওখানে যায়, ওখানে যেও বলে যে ও একটা মানে একটা স্পেসিফিক একটা গানের নাম্বার বলে যে ওই টাইপের ও একটা পিস্তল চায়, ওটা নেয় এবং নিয়ে বলে যে আপনি এটা কেন নিচ্ছেন। পরে বলতে থাকে যে আমি এটা বেসিক্যালি সেলফ ডিফেন্সের জন্য নিচ্ছি। তো আমি যেটা জানতে পারি রিসার্চ করে সেটা হচ্ছে যে অনেক টাইপের কিন্তু বন্দুকের গুলি থাকে। একটা হচ্ছে সেলফ ডিফেন্সের গুলি, বেসিক্যালি ওগুলো তোমাকে ঘাই দিবে, তোমাকে ব্যথা দিবে, মানে ওইভাবে তোমাকে মেরে ফেলার মানে গুলি না। ওটা বেসিক্যালি হচ্ছে মানে একজনকে তোমার থেকে দূরে সরানোর গুলি, মানে একটু আঘাত দিয়ে তুমি ওকে কাবু করে দিলে এরকম টাইপের। সেলফ ডিফেন্সের গুলি একটা থাকে, আর একটা হচ্ছে তুমি কাউকে যদি অ্যাকচুয়ালি হার্ট করতে চাও এরকম টাইপের একটা গুলি। থার্ড নাম্বারে যে গুলিটা থাকে, এই গুলিগুলো হচ্ছে একজনের পার্সোনাল, তুমি এই গুলিটা দিয়ে তুমি যদি তাকে শুট করো, ওই গুলিটা ভিতরে যে ওটা ফেটে যায় ভিতরে, মানে ওই বাদতগুলো ব্লাস্ট হয়ে যায়, মানে মানুষটার শরীরে যেন পয়জন মানে পুরোটা ভরে যায়, এরকম টাইপের গুলি পাওয়া যায়। লন্ডা যে বলে ওই দোকানে যে আমাকে এমন টাইপের গুলি দিবেন যেটা কিনা হচ্ছে এই টাইপের। তো ওই লোকটা বলে যে আপনি এরকম টাইপের গুলি কেন নিতে চাচ্ছেন। তো ইলন্ডা যেটা বলে, যেহেতু ও হচ্ছে আগে নার্সের কাজ করতো, বলে যে আমি একটা ফ্যামিলিতে কাজ করি, ওরা একটু পাগল টাইপের, আমার কাছে মনে হচ্ছে ওরা আমাকে জীবনের হুমকি দিচ্ছে, ওরা আমাকে মেরে ফেলতে চায়, আমি ওখানে কাজ করতে খুব ভয় পাই। তো আপনি একদম সিরিয়াস টাইপের গুলি মানে মানে একটা গুলি দিবেন আমাকে এই পিস্তলটার সাথে, যেন আমাকে যদি সত্যিই কিছু করতে আসে আমি ওদেরকে যেন মারতে পারি, কারণ আমার জীবনটা হুমকির পর্যায়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, যেভাবে হোক সে এগুলো জোগাড় করে, ও এটা জোগাড় করে এখন থেকে ব্যাগের ভিতরে রেখে দেয়। তারপর যেটা হয়, সেলিনা কল করতে থাকে ইলান্ডাকে আর বলতে থাকে যে প্লিজ তুমি আমার ব্যাংকে পেপারস গুলো দাও, এগুলো আমার খুবই দরকার। তো বলে যে আমি রাইট নাও দিতে পারবো না, আমি যখন দিতে পারবো আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো। তো হঠাৎ করে একদিন ইলান্ডা কন্ট্যাক্ট করে সেলিনাকে দিয়ে বলে যে হ্যাঁ আজকে আমি পেপার দিতে রাজি আছি। তো তখন সেলিনা যেটা বলে, আমি রাইট নাও অন্য একটা সিটিতে আছি, এখানে আমি কনসার্ট করতে আসছি, আমি কাল মনে হয় আমার বাসায় ফিরবো, তখন আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো। তো যেটা হয়, পরের দিন ও ওই এলাকাতে মানে যেখানে ও কনসার্ট করছিল ওখান থেকে এসে ও নিজের বাসায় ফিরে দেন ইলান্ডাকে বলে যে এখন তুমি আসতে পারো বাসায়। তো তখন হঠাৎ করে ইলান্ডা বলে রাইট নাও জ্যাম এখানে অনেক, যা সিচুয়েশন, আমি মনে হয় তোমার বাসায় আসতে পারবো না, তুমি এক কাজ করো, তোমার বাসা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অমুক একটা পার্কিং লট আছে, ওখানে তুমি আমার সাথে এসে দেখা করো। তো মানুষ যেটা বলে যে ইলান্ডা মনে হয় প্রথমবার ওকে মারার অ্যাটেম্প এটাই নিয়েছিল, বাট ভাগ্যক্রমে মানে সেলিনা বেঁচে যায়। যেটা হয়, ওখানে পার্কিং লটে একা ইলান্ডার সাথে দেখা করতে যায় সেলিনা। তখন সেলিনা বলে দেখো আমি মানি আমার বাবা মা যেহেতু বিজনেসের বিষয়, পেপারসের বিষয়, টাকা পয়সার বিষয়, ওরা হয়তো বা তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছে, বাট তুমি মানে ডে 1 থেকে আমার পাশে ছিলে, আমি কখনো চাবো না যে তোমাকে আমি ছেড়ে দিই। এখন আমি চিন্তা করতেছিলাম মেক্সিকোতে মানে আমার হোম টাউনে আমি একটা বুটিক শপ দিব, তো তুমি যে কাজটা করো, তুমি বুটিক শপটা তুমি চালাও, তাহলে যেটা হবে আমি তোমার টেক কেয়ার করতে পারবো, আমি তোমাকে তুমি যত টাকা দরকার তোমার আমি তোমাকে ততটুকু টাকা দিতে পারবো, তোমাকে সাপোর্ট দিতে পারবো, আর আমার বাবা মা থেকেও তুমি দূরে থাকছো। তো যেটা হবে মানে আমার তোমার বন্ধুত্বও থাকছে, তুমি আমার বিজনেসও দেখছো, বাট রাইট নাও টেক্সাসের গুলো তুমি আর দেখো না। তো যেটা এটা শোনার পর ইলান্ডা বলে ওকে ফাইন, তুমি যখন বলছো এটা আমি করবো, বাট যেটা না বলে না, আমি কিন্তু একটা গান কিনছি। তো মানে এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় সেলিনা, মানে তুমি গান কিনছো মানে? বলে কি না তোমার বাবাকে আমার একদম ভালো লাগে না, যখন তখন মানে উনি আমাকে জানের হুমকি দিতে পারে, তোমার বাবার থেকে বাঁচার জন্য আমি মানে গান কিনছি। বলে কি দেখো ইলান্ডা, তুমি আমার অনেক ভালো ফ্রেন্ড, আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমাকে পছন্দ করি, বাট তুমি গান কিনছো এটা আমি একদম মানতে পারবো না। তুমি যদি আমার সাথে থাকতে চাও, তুমি যদি আমার অন্য বিজনেসগুলো দেখতে চাও, তাহলে আমি বলবো যে তুমি জাস্ট গানটা ফেরত দিয়ে আসবা। আর আমার পেপারস কোথায়? বলে যে পেপারস আজকে আমি আনি নাই, জাস্ট আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম সামনাসামনি, তাই আসছিলাম, পেপারস আমি তোমাকে পরে দিয়ে দিবো, তাহলে এই কথাই থাক, আমি টেক্সাসে তোমার বিজনেসটা দেখবো আর আমি গানটা ফেরত দিয়ে আসছি। তো যেটা জানা যায় যে ইলান্ডা আসলেই গানটা ফেরত দিয়ে আসে, ও গানটা ওর কাছে আর রাখে না, আর ও রাজি হয়ে যায় টেক্সাসে মানে ওর নতুন বুটিক্সটা দেখার জন্য। তারপর যেটা হয়, সেলিনা ইলান্ডার রিলেশনশিপটা আবার একটু বিল্ড করতে থাকে, আর যেহেতু হচ্ছে সেলিনা এখন নতুন যে শপটা আছে বুটিক শপটা মেক্সিকোতে ও দেখাশোনা করবে, তো যেটা হয় টেক্সাস থেকে মেক্সিকোতে ইলান্ডা অ্যান্ড সেলিনা একসাথে ট্রেনে যায়। এরপর মানে ওখানে ওর একটা কনসার্ট হয়, সেগুলো মানে সময় যেটা হয় ইলান্ডা ওর এই বিজনেসটা দেখতে থাকে। আর এদিক দিয়ে যেটা হয় ভক্তদের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য সেলিনা যেটা করতে থাকে, একটা পারফিউম তৈরি করছিল, যে একটা টেস্টিং চলছে, ফিউচারে এই পারফিউমটা ও বাজারে ছাড়বে। এই সময় যে ফাইনাল যে পারফিউমটাকে ও রেডি করেছে, যে এই সেন্টটাই হচ্ছে মানে পারফেক্ট, এটা নিয়েই আমরা হচ্ছে মাস প্রোডাকশন করবো, ইলান্ডা
এই পারফিউমের ফাইনাল যে স্যাম্পলটা থাকে এটাও চুরি করে। স্যাম্পলটা আছে সেটা সে চুরি করেছেই। এর সাথে সাথে মেক্সিকোতে যে নতুন বুটিক শপটা ওপেন করেছে সেলিনা, এটার জন্য সে লোন নিয়েছিল এবং লোনের মাধ্যমে এই বুটিক শপটা ওপেন করেছিল। এগুলোর যত পেপারস আছে সবগুলো নিয়ে চলে গেছে। এখন পেপারস নিয়ে যখন সেলিনা হচ্ছে ওর কনসার্ট থেকে ফিরেছে, ইলন্ডা আবার নর্মাল ফ্রেন্ডের মতো ওর সাথে আবার সেম প্লেনে করে কিন্তু ওর সাথে ফিরেছে। বাট যখন সেলিনা বাসায় ফিরেছে এরপরে দেখে যে আরে ওর ব্যাগেটাকে যেসব পেপার ছিল কিছুই তো নাই, ওর স্যাম্পলও নাই। এরপর ডিরেক্টলি ইলন্ডাকে কল করে সেলিনা, বলে কি দেখো তুমি ছাড়া আর কারো কাছে কিন্তু আমার পার্সোনাল অফিসের চাবিটা কারো কাছে ছিল না, আর তুমি আমার সাথে ট্রিপে গিয়েছিলে। আমি ড্যাম শিওর তুমি আমার এগুলো করছো। আমি বুঝলাম না, তুমি আমার ফ্রেন্ড, তুমি চাচ্ছ আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে, কেন তুমি বারবার আমার পেপারস নিয়ে নিচ্ছ? আমি আর কিচ্ছু জানি না, আমি এখন তোমার এখানে আসতেছি, তুমি জাস্ট পেপারস আমাকে দিবা। বলে কি তুমি যদি পেপারস দিতে চাও তাহলে যেটা করবা অমুক মোটেলে আসো, ওখানে তোমাকে আমি পেপারস গুলো দিব। তো যেটা হয় মানুষ মানে যেটা বলে যে এইবারও কিন্তু হচ্ছে ইলন্ডা আরেকবার সেলিনাকে মারার অ্যাটেম্প্ট নিয়েছিল। আর যেটা না বলেই না, যখন এই ট্রিপটা করে ইলন্ডা আবার মানে টেক্সাসে ফেরত আসে, ও আবার সেই গানটা, সেই মানে গুলিগুলা ও আবার রিপারচেস করেছিল। তো যেটা হয় ভাগ্যক্রমে সেলিনা এবারও বেঁচে যায়, কারণ হচ্ছে সেলিনা যখন ওর মোটেলটার সামনে আসে দেখা করবে ইলন্ডার সাথে, মোটেলের ওই রুমে ঢুকার আগেই ও যখন গাড়ি থেকে বের হয়েছে ওর ফ্যান্সরা ওকে দেখে ফেলে, আর সবাই সেলিনা সেলিনা বলে চিল্লায়, ওকে একদম ঘেরাও করে ফেলে। এরকম একটা সিচুয়েশনে ইলন্ডা আর কিছু করতে পারে না। ইলন্ডা বের হয়ে আসে মোটেল থেকে, এসে ওর সাথে ওইখানে ছবি টবি তুলে মানে ফ্যান্সদের সাথে মানে একটু টাইম স্পেন্ড করে। তো বলে যে দেখো রাইট নাও যা সিচুয়েশন, এখানে ব্যাংকের পেপারস আমি তোমাকে কিভাবে দিই, তুমি আরেকদিন আমার সাথে দেখা করো। এবার কিন্তু সেলিনা একটু রাগ করে যে বেসিক্যালি কি করতে চাচ্ছে, এই দিনও ওকে তাড়িয়ে দেয় না, মানে ওকে যাই হোক ওকে ভাগিয়ে দেয় এইভাবে। এরপর একটা দিন আসে হঠাৎ করে, একদিন রাত্রেবেলা রাত 3টার সময় ইলন্ডা কল দিয়েছেন। কল দিয়ে বলে সেলিনা তুমি কি আসতে পারবো আমার কাছে, প্লিজ এক্ষুনি তুমি আমার কাছে আসো। পরে বলে কেন তোমার কি হয়েছে? বলে কিনা আমার অনেক প্রবলেমে পড়েছি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তুমি আমাকে আসো, আমি অনেক অসুস্থ। রাত 3টায় তখন সেলিনার হাজবেন্ড ক্রিস যেটা বলে, রাত 3টায় ওকে দেখতে যাওয়ার তো কোনো মানে হয় না, ওকে তুমি সকালবেলা দেখতে যাও, এখন যাওয়ার কোনো মানে হয় না। পরে যেটা হয় সেলিনা বলে যে দেখো এখন তো রাত 3টা বাজে, আমি সকালবেলা তোমার কাছে আসি, তোমার কি হয়েছে? বলে কি তোমাকে আমি যে কথাটা বলতে পারিনি, ওদিন তো অনেক মানুষ ছিল, আমি তোমাকে এই কারণে মোটেলে দেখছিলাম, তুমি যখন ওই কনসার্টে ছিলা এই সময় কিছু মানুষ আমাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছে, বেসিক্যালি আমি রেপ হয়েছিলাম তোমার অফিসে, তোমাকে বলা হয়নি, এখন আমি অনেক অসুস্থ ফিল করছি, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও। পরে এই কথাটা শুনে যেটা হয় সেলিনার হাজবেন্ড বলে এত রাতে তুমি যেতে পারবে না, তোমাকে যেতে হলে সকালে যেতে হবে। তোর হাজবেন্ডের কথা মতো সকালে যায় না, বাট সারা রাত সেলিনা ঘুমাতে পারে না, ও অনেক গিল্ট ফিল করে। মানে কি হয়েছে, মানে ও আমার সাথে ও আসলো, ও তখনও তো আমাকে কিছু বললো না, ও এত বড় একটা ঘটনা আমার থেকে কিভাবে মানে মানে লুকালো। যেই হোক সারা রাত পার হয়ে যায় ভাবে সেলিনা সকালে মানে ঘুম থেকে উঠেই ইলন্ডাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর বলে যে ওকে চেক আপ করানো, কি কারণ কি হয়েছে। তো যেটা বলে মানে যেতে যেতে ইলন্ডা যেটা বলতেছিল সেলিনাকে, বেসিক্যালি আমার সাথে ওটা হওয়ার পর থেকে আমার অনেক ব্লিডিং হচ্ছে, সো আমি অনেক অসুস্থ, তো আমার হসপিটালে নিতে হবে। তো হসপিটালে নিয়ে যাওয়ার ডাক্তার বলে বেসিক্যালি মেবি ওর মান্থলি সাইকেলিং পিরিয়ড হয়েছে, ওইটার ব্লিডিং, এটা ওরকম কিছুই হয়নি। তো এটা শুনে সেলিনা এত রাগ করে যে এইরকম একটা সেন্সিটিভ জিনিস নিয়ে তুমি আমাকে মিথ্যা বলছো, এই মিথ্যা কথা বলে রাত 3টায় তুমি আমাকে ডাকতে চাইছো, মানে তুমি কি শুরু করছো? ও চিন্তা করে যে এবার যেভাবে ওকে একটা বিহিত করতেই হবে। তো এরপর যেটা হয় সেলিনা যেটা বলে যে আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখতে চাই না, তুমি আমার সাথে কেন এরকম করছো আমি বুঝতে পারছি না, রাইট নাও তুমি এক্ষুনি আমার সাথে তোমার মোটেলে যাবে, তোমার ব্যাগ থেকে তোমার পেপারস দিবে, এই পেপারসগুলো নেওয়ার পর আমি তোমার আমার রিলেশনশিপ ডান, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তো যেটা করে ইলন্ডাকে সে তার গাড়িতে করে ফোর্সফুলি তার মোটেলে নিয়ে যায়। মোটেলে নিয়ে যাবে বলে কোথায় তোমার ব্যাগ কোথায়, যেখানে ওখানে যাওয়ার পরে ইলন্ডা যেটা বলে দেখো আমি কিছু জানি না, কিসের পেপারে কথা বলছো, কি বলছো, কিছু আমার কাছে নেই। বলে কি দেখো এরকম আর করবে না, কথা ছিল আমাকে পেপারস দেওয়ার, তুমি এক্ষুনি পেপার দিবা। তো যেটা হয় ইলন্ডার যে ব্যাগটা থাকে ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে নেয় সেলিনা। নিয়ে নেওয়ার পর কি করে, ও ব্যাগটা উল্টায় বিছানার মধ্যে বলে কই কই আমার পেপারস কই। তো ঝাড়ি দিয়ে যখন জিনিসপত্র বের করছিল ও ভেবেছিল এখান থেকে পেপারস বের হবে, বাট এখান থেকে বের হয়েছে গান।
এটা দেখে সেলিনা পুরো অবাক হয়ে গেছে, এর মানে এই মেয়ে আবার গান নিয়ে আসছে। তো সেলিনাকেও ধাক্কা দিয়ে যেটা করে গানটাও হাতে নিয়ে নেয়। গানটা হাতে নিয়ে ও বুঝতে পারে যে ও মেন্টালি পুরো ব্রেকডাউন হচ্ছে, প্রচন্ড কান্নাকাটি করতেছে, মানে ও বুঝতে পারছে পাগল, মানে পুরোপুরি পাগলামি করতেছে লন্ডা। বলে তখন যেটা সেলিনা বলে প্লিজ কাম ডাউন, আমি তোমার সাথে এখানে কথা বলতে আসছি, আমি যে তোমার পেপার নিতে আসছি, তুমি আবার গান নিয়ে আসছো আর তুমি যে জিনিসটা আমার দিকে টার্গেট করে রাখছো আমি বুঝলাম না কিছু। বলে যে আমি আর পারতেছি না, আমি আজকে তোমাকে মেরে ফেলবো, এই করতে থাকবো সেই করতে থাকবো। বলে কি প্লিজ তুমি এরকম করো না, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। এইরকম করে ওকে ঠান্ডা করতে করতে যেটা করে সেলিনা মনে করে যে ও পিছনের হাত দিয়ে মানে এরকম করে ও জাস্ট ডোরটা খুলে মোটেলের ও বাইরে বের হয়ে যাবে। আর যখনই ও ডোরটা খোলার জন্য এভাবে কাইত হচ্ছিল, মানে এভাবে বাঁকা হয়ে যখনই ঘুরেছে, তখনই ইলান্ডা ঠিক ওর পিঠের একটা জায়গাতে গুলি করে ফেলে। আর গুলিটাও এমন জায়গাতে করেছে, আর বলেছিলাম ও কিন্তু অনেক মানে ভয়ঙ্কর টাইপের একটা বন্দুক মানে গুলি নিয়েছিল, যে গুলিটা কিন্তু ভিতরে যে স্প্রেড হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়। তো ওকে যখন গুলি করে সেলিনাকে যখন ও গুলি করছে, সেলিনা জাস্ট অবাক হয়ে যায়, মানে তুমি এটা কি করলা। সো রীতিমতো মানে সেলিনা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ও পিঠটা এইভাবে হাত দিয়ে ধরে চেপে যেন ব্লাড না বের হয়, এবং ও দৌড়াতে থাকে। আর ওই মোটেলটার মাঝখানে যে মানে মাঠটা আছে, মাঠের অপোজিটে হচ্ছে মোটেলটার অফিস, মানে যেখান থেকে তুমি কল টল করতে পারবা। তো এই জায়গাটা প্রায় হচ্ছে অনেক বড়, স্কুলের সামনে যত বড় এরকম মাঠ থাকে না, এরকম বড় মাঠ, মানে পুরো জায়গাটা ওকে দৌড়ে যেতে হবে। ও যখন দৌড়ে যাচ্ছিল, কান্না করতে করতে সেলিনা যাচ্ছিল, আর এদিক দিয়ে পিছনে বন্দুক নিয়ে দৌড়াচ্ছিল ইলান্ডা, আর বলতেছিল ইউ বিচ, আজকে আমি তোকে মেরেই ফেলবো, এরকম টাইপের করে চিল্লাচ্ছিল। আর এই জিনিসটা সবাই দেখছে, সবাই মানে সেলিনাকে প্রথমবারের মতো দেখছে হঠাৎ করে, মানে সেলিনার ফ্যানরা, তাও আবার হচ্ছে কিনা ও এইভাবে হাত নিয়ে দৌড়াচ্ছে যেখানে কিনা প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। তো যেভাবে হোক অনেক কষ্টে ও দৌড়াতে দৌড়াতে ও হচ্ছে যে মোটেলটা আছে ওইটার অফিস রুমে যে পড়ে। আর এদিক দিয়ে ইলান্ডা যেটা করে, ও যখন দৌড়াচ্ছিল ওর পিছনে পিছনে, ও হঠাৎ করে মনে পড়ে যে ওর মানে গানটা লোডেড না, সে বন্দুক আনার জন্য, বন্দুকে গুলি ভরার জন্য ও আবার ভিতরে গেছে, যে গুলি নিয়ে আবার ফিরবে, ও হচ্ছে সেলিনাকে আরো কিছু গুলি করবে। আর এদিক দিয়ে মানে যখন মানে সেলিনাকে পায় অফিসের লোকজন, মানে ওই মোটেলটার, ওরা দেখে যে পুরোটা জায়গা, ওর পুরো বডি ব্লিডিং এ ভরে গেছে, ও যেদিক দিয়ে আসছে পুরো জায়গাটা মানে ব্লাড প্রচন্ড বের হয়ে গেছে বডি থেকে, আরো অনেক দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে মধ্যে ও আসতেছে। আর এটা বলতে বলতে ও মেন অফিসের রুমের সামনে যে ও অজ্ঞান হয়ে পড়ে যায়, বাট মানে অজ্ঞান না ঠিক, মানে ফেন্ট হয়ে পড়ে গেছে, এখনো মানে কিছু বলতেছে হিজিবিজি করে, জাস্ট বলতেছে যে মেন ডোরটা লাগানো আসতেছে, মেন ডোরটা লাগানো আসতেছে, যে কে কে কে। সেলিনার লাস্ট কথা যেটা থাকে ইলান্ডা আমাকে মেরে ফেলবে, এটা বলতে না বলতেই ও মানে পুরোপুরি একেবারে জ্ঞান হারায় ফেলে। আর যেহেতু সেলিনা, যেটা হয় ওরা ইমিডিয়েটলি কল করে হচ্ছে অ্যাম্বুলেন্সকে, অ্যাম্বুলেন্স মাত্র 2 মিনিটের ভিতরে চলে আসে। 2 মিনিটে আসার পর ওকে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে মাত্র 5 মিনিটস লাগে। বাট ডক্টররা যেটা বলে মানে সেলিনাকে দেখার পর, যদি মানে 1 ইঞ্চ উপরে লাগতো অথবা 1 ইঞ্চ নিচে লাগতো গুলিটা, হয়তোবা ও এতটা মানে ওর ব্লিডিং হতো না, হয়তোবা হচ্ছে ওর এতটা খারাপ অবস্থা হতো না। বাট এমন একটা জায়গায় মানে ওকে ও গুলিটা করেছে যেটা কিনা ওর হার্টের খুব ক্লোজ একটা জায়গায় মানে ওকে গুলি করা হয়েছে। তো যেটা হয় মানে ওকে হসপিটালে নিতে নিতেই মানে মানুষ বুঝতে পারে হয়তো বা ও মারা গেছে সামথিং এলস। ডক্টররা এটা দেখে কোনো মতে মেনে নিতে পারে না যে সেলিনা মারা গেছে। ওই সময় অপারেশন থিয়েটারে 14 জনের উপরে ডক্টর ছিল, আর প্রতিবার এক একজন এসে কিন্তু ওর বুক পাম্পিং করছে, যে একটা হয় না এরকম করে করে হিট দেয় ওর বডি, মানে মানে কি জানি বলে কারেন্টের শক দেয়, ওগুলো বারবার দিয়ে যাচ্ছে। ওরা ভাবছে যে মনে হয় সেলিনা বেঁচে যাবে, সেলিনা এইভাবে মরতে পারে না, মাত্র সামান্য একটা এরকম মানে একটা গুলির কারণে সেলিনা মরতে পারে না, মানে কেউ মেনে নিতে পারতেছে না। তো যেটা হয় ওই যে হয় না যে বিপ 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 এরকম একটা জিনিস উঠে থাকে যে স্ক্রিনে, কিন্তু ওটা কিন্তু এরকম যাচ্ছে পিপ, এভাবে যাচ্ছে। তো যেটা হয় যে ডক্টররা ওর মানে বাঁচানোর চেষ্টা করতেছিল, যে ডক্টররা ওরাও হচ্ছে সেলিনার অনেক বড় ফ্যান থাকে, মানে ওনারা কোনো মতেই মানতে পারে না যে সেলিনা আমাদের হাতে এভাবে মারা যাচ্ছে। নর্মালি প্রত্যেকটা ডক্টরই কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করে, বাট এটা সেলিনা, ওরা 1 ঘন্টা ধরে ওকে এরকম শক দিয়েছে, কারেন্টের এরকম করে করে জাস্ট শক দিয়েছে যেন সেলিনা বেঁচে ওঠে। যেটা হয় মানে কোনো মতেই ওরা সেলিনাকে বাঁচাতে পারে না। আর সেলিনা মারা যায় 1995 সালের 31শে মার্চ। আর পরের দিন কিন্তু এপ্রিল ফুল।
সো যখন পেপারে নিউজ আসে যে সেলিনা মারা গেছে, ওর ফ্যানরা বলে এটা একটা অনেক বড় জোক, এটা হতে পারে না, এটা এপ্রিল ফুল বানাচ্ছে, টিভিতে এপ্রিল ফুল বানাচ্ছে আমাদের সবাইকে, এটা কোনোদিনই হতে পারে না। মানে সেলিনা মারা গেছে, ওর দর্শকদেরকে বিশ্বাস করাতে 2-3 দিন লেগে গেছে। আর এখন আসি ইলান্ডার বিষয়ে। যখন ইলান্ডা দেখছে যে ও হচ্ছে মানে অ্যাকচুয়াল অফিসে করিডোরের ভিতরে ঢুকে গেছে, সব মানুষও চলে আসছে, এরপর পুলিশও চলে আসছে, ও এটা বুঝতে পেরে আর সেলিনার পিছন পিছন আসেনি। ও কি করছে, ওর গাড়ি নিয়ে ও ভাবছে পালায় যাবে। তো যখন গাড়ি নিয়েও পালায় যাচ্ছে, পুলিশ ওর পিছে পিছে, এটা দেখতে পেয়ে যেটা করছে, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি পার্ক করা, মাঝখানে একটা জায়গা ফাঁকা, ওর গাড়িটা নিয়ে এটার ভিতরে পার্কিং করে ফেলছে। তো এখন দুই পাশে যেহেতু গাড়ি আছে, পুলিশরা কোনো মতে ওকে বের করতে পারছে না ওখান থেকে। তো আর ও কি করছে, বন্দুকটা নিয়ে নিজের মাথায় ধরে রাখছে যে কেউ কাছে আসবেন না, কেউ কাছে আসবেন না। ও নিজে এখন নিজেকে মার্ডার করার চেষ্টা করতেছে, সুইসাইড করার চেষ্টা করতেছে। তো পুলিশ বলে প্লিজ আপনি আইন হাতে তুলে নেবেন না, আপনি এরকম করবেন না, ডাডা প্লিজ আপনি বের হন, এই করেন সেই করেন। ও এখন প্রচন্ড কান্নাকাটি করতেছে যে বিশ্বাস করেন আমি সেলিনাকে মারতে চাই না, আমি সেলিনাকে মারতে চাই নাই, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। ও প্রচন্ড কান্নাকাটি করে। তো ওকে এই জায়গা থেকে বের করার জন্য পুলিশকে প্রায় 9 ঘন্টা ওর সাথে যুদ্ধ করতে হয়েছে। মানে 9 ঘন্টা ওকে যুদ্ধ করতে হয়েছে যে ও যেন স্বেচ্ছায় বের হয়ে আসে। 9 ঘন্টা পর ও বের হয়ে যেটা বলতেছিল যে আমি বেসিক্যালি ওকে মারতে চাই না। বেসিক্যালি যে জিনিসটা হয়েছিল যে আমি যখন রুমে আসছি আর এত মানে ওর সাথে আমার কথা কাটাকাটি হচ্ছিল, আমি আর এটা লোড নিতে পারছিলাম না। আর আমি যখন লোড নিতে পাই নাই, আমি তখন গানটা নিয়ে বলছি সেলিনা তুমি চলে যাও, না হলে কিন্তু আমি আমাকে গুলি করে ফেলবো, তুমি যদি চলে না যাও আমি আমাকে গুলি করে ফেলবো। তখন সেলিনা বলছে প্লিজ প্লিজ তুমি এরকম করো না, আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার পাশে থাকবো, নো ম্যাটার হোয়াট আমি তোমার পাশে থাকবো। তো এই কথা বলে মানে সেলিনা মনে হয় ডোরটা লাগানোর চেষ্টা করতেছিল, তখন মাথায় বন্দুক রেখে এইভাবে করেই মানে হচ্ছে এলান্ডা বলছিল সেলিনা তুমি চলে যাও, আর বলে নাকি গুলি করে ফেলছে। মানে ধরো বলতে পারো যে ওর বন্দুকটা এখানে, যখন বলে সেলিনা তুমি চলে যাও, ও কিন্তু এরকম করতে পারে। কিন্তু যখন সেলিনা দরজাটা লাগাচ্ছে অথবা মানে ওর সাথে থাকতে চাচ্ছে, তখন কেউ বলে সেলিনা তুমি চলে যাও। মানে আমি ঠিক বুঝলাম না, এত বিশ্রী একটা গল্প বানাইছে এলান্ডা। তো যেটা হয় এরপর এলান্ডাকে প্রায় মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, অথবা হচ্ছে 30 বছরের উপরে মানে ওকে কারাদণ্ড দেওয়া হয়, এরকম হবে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর ওর বয়স তখন প্রায় 50s ছিল। তো যেটা হবে যে অলমোস্ট ওর কিন্তু ফুল লাইফটা ও হচ্ছে জেলে কাটাবে। তো ও যখন জেলে যায়, জেলে যাওয়ার পর যেটা হয় মানে সেলিনাকে মানুষ এতটাই ভালোবাসতো, যেমন মানে মানে যত গ্যাংস্টাররা আছে, যত মাফিয়ার মানুষরা আছে, ওরাও সেলিনার ফ্যান। তো মানুষ এরকম হিটম্যান তৈরি মানে মানে রেডি করে যে যত টাকা চাস তত টাকা দিব, মানে জেলের ভিতরে মানে সেলিনা যে মার্ডারারটা রয়েছে এলান্ডাকে মারতে হবে। মানে চিন্তা করো একটা মেয়ে সেলিনা, ওর ফলোয়াররা ওকে এতটা ভালোবাসে, মানে মানে সর্বত্র ওর কিন্তু ফলোয়ার ছিটানো। তো যেটা হয় ওকে যখন জেলে দেওয়া হয়, জেলের মানুষ ওকে মারার চেষ্টা করে যে তুই সেলিনাকে মেরে জেলে আসছিস, তোকে আমরা মেরে ফেলবো। ইভেন বাইরের কিছু বড় বড় মাফিয়ারা যেটা করে, মানুষকে ইচ্ছা করে জেলে ঢুকায় যে তুই জেলে ঢুকে ওকে মেরে আসবি, তাহলে তোকে এত কোটি টাকা দেওয়া হবে, এরকম টাইপের। তো এটা পুলিশরা বুঝতে পেরে ওকে যেটা করে আইসোলেটেড অবস্থায় রেখে দেয়। মানে 23 ঘন্টা ও একটা কক্ষের ভিতরে বন্দি থাকবে, মাত্র 1 ঘন্টার জন্য বের হতে পারবে। মানে ওকে এইভাবে মানে গার্ডে রাখা হয়। তো এই মনে হয় ওর যে মানে ওকে যে শাস্তি দেওয়া হয়েছিল 2025 সালে, ও এখন বের হয়ে আসবে। আর এলান্ডা এখনো বেঁচে আছে। আর সবচেয়ে অবাককর বিষয় হচ্ছে এখনো হিটম্যান রেডি করা আছে এলান্ডাকে মারার জন্য। মানে ওর ফ্যানরা ওকে এতটা পছন্দ করে, মানে আমি যখন বলছি আমার গুজ বাম্প হয়ে যাচ্ছে, আমি অনেক ইমোশনাল হয়েছে যে চিন্তা করি যে মানুষকে মানুষ কতটা ভালোবাসতে পারে। চিন্তা করো 1995 সালে মারা গেছে সেলিনা, সেলিনার ফ্যানরা এখনো হিটম্যান লাগিয়ে রাখছে এই মহিলাকে যেন মারা যায়, মানে ওকে মার্ডার করতে পারে, এরকম টাইপের। সো এই হচ্ছে কাহিনী। তো যখন সেলিনা মারা যায়, সেলিনার ফ্যান্সরা কিন্তু প্রচন্ড হতাশ হয়ে যায়। এরপর সেলিনাকে ভালোবেসে সেলিনার জন্য একটি ওর লাইফ স্টোরি নিয়ে একটা মুভি বানানো হয়, মুভিটার নাম সেলিনা। তো এই মুভিটাতে কে নায়িকা হবে, যেহেতু হচ্ছে মেক্সিকান হওয়ার কারণে ওর জন্য কিন্তু হচ্ছে একটা মেক্সিকান মেয়ে খুঁজে যে কিনা গান গেতে পারবে, সবকিছু করতে পারবে, একদম ওরকম টাইপের একটা মেয়ে চাই যে কিনা হচ্ছে ওর জায়গায় অ্যাক্টিংটা করতে পারবে। তো অনেকগুলো মেয়ে অডিশন নেওয়া হয়, 1000 মেয়ের অডিশন থেকে বের হয়ে আসে
জেলো, মানে এখন যে মানে আমাদের জেলো যে হচ্ছে কিনা জেনিফার লোপেজ। তো জেনিফার লোপেজ কিন্তু মেক্সিকান না, কিন্তু ও খুব সুন্দর গান গায়। আর ওই সময় মানে ওর যে মানে ফিগার, যেরকম চেহারা টেহারা খুব সুন্দর না, সেলিনার সাথে যাচ্ছিল। তো যে ডিরেক্টর সে চিন্তা করে ওকে আমরা একটা চান্স দিব সেলিনার মানে লাইফ নিয়ে মুভি করার জন্য। তো যখন মুভিটা নিয়ে ওরা শুনে যে যে কিনা মানে নায়িকা হিসেবে কাজ করছে এখানে যে সেলিনা, আর সে মেক্সিকান না, মানুষ একদম ওকে ঘৃণা করতে থাকে। মানে মানে না, ইম্পসিবল, আমরা দেখতেই পারবো না, এই মুভি আমি দেখতেই পারবো না। সেলিনা হচ্ছে মেক্সিকান একটা মেয়ে, আর ওর মুভিতে যে অ্যাক্টিং করছে সে মেক্সিকান না, সম্ভবত জেনিফার লোপেজ স্প্যানিশ, আমি মনে হয় ভুলও বলতে পারি, যাই হোক। সো যেটা হয় বলে যে আমরা এই মুভি দেখবো না, কিন্তু যখন মুভিটা রিলিজ হয় আর জেনিফার লোপেজের অ্যাক্টিং মানুষ দেখে, মানে ওদের সবারকে গুজবাম দাঁড়িয়ে যায়, যে মনে হচ্ছে যেন আমরা সেলিনাকে আবার দেখছি, এত সুন্দর অ্যাক্টিং করেছে। এত আমি নিজে পার্সোনালি সেলিনা মুভিটা দেখেছি, এবং সেলিনা একটা স্টেজ পারফরমেন্স করে পার্পেল কালার একটা ড্রেস পরে, ওই গানটাই ও এই মুভিতে গায়, ওই রকম পার্পেল কালার ড্রেস পরে, ওই এনভায়রনমেন্টটা সিচুয়েশনটা তৈরি হয়। সেলিনার ভিতরে যে চার্মিংনেসটা ছিল, যে পাওয়ারফুলনেসটা ছিল, যে মানে বোল্ডনেসটা ছিল, একটা সিঙ্গারের মধ্যে যা হওয়া লাগে, জেনিফার লোপেজ ওই মুভিতে এক্স্যাক্টলি সেম দেখাতে পেরেছে। আমি নিজে যখন দেখছি মুভিটা, আমার নিজেরই গুজবাম দাঁড়িয়ে গেছে, ও মাই গড, মনে হচ্ছে সেলিনা এটা। সো যেটা হয়, মানুষ এত ভালোবাসে যে জেনিফার লোপেজ এখনকার জেলো হয়ে যায়, আর মানে ওকে মানুষ প্রচন্ড ভালোবাসে, ওর গান অনেক ভালোবাসে। তারপর মানে সেলিনার মানে এই মুভির মাধ্যমেই মানে জেনিফার লোপেজ মানে এরকম একটা জায়গায় আসতে পারে। সো ইয়া, টু মাচ গোয়িং অন আমার মাথার ভিতরে। গল্পটা বলার সময় আমি যে স্টোরিটা দেখেছিলাম, ওর মুভিটা আমি আগে দেখেছিলাম, ওটার কথা মনে পড়ে গেছে। সো ইয়া, তোমরা চাইলে মুভিটা দেখতে পারো, সাবটাইটেলে তোমরা পেয়ে যাবে। সো এই ছিল আজকের স্টোরি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।